দেশের জন্ম কবির হৃদয়ে, তার মৃত্যু রাজনীতিবিদদের হাতে। যে আত্মাভিমানের কথা গালিব বললেন, যে হুদির কথা কবি ইকবাল বললেন, তার মৃত্যু ঘটল রাজনীতিবিদদের হাতে 1947 সালে। এবং সেই মৃত্যুর যে জানাজা হয়েছিল, সেই জানাজার বর্ণনা লিখে গেছেন সাদাত হাসান মান্টু। এই দেশভাগের অন্যতম শহীদ যারা, তাদের মধ্যে একজন হচ্ছেন এই সাদাত হাসান মান্টু। মানুষ কোথায় থাকে তার এত ঘৃণা, কোথায় থাকে তার মধ্যে এমন রক্ত পিপাসা? এর উত্তর যদি আপনি না খোঁজেন, বারবার আপনার দেশের ইতিহাসের মধ্যে, আপনার সভ্যতার মধ্যে, আপনার সমাজের মধ্যে কোথায় যে এরকম রক্ত পিপাসু আরেকটা মানুষ লুকিয়ে আছে, কবে সে আবার কোন সুযোগে বের হয়ে আসে, আপনিও জানেন না, আমিও জানি না। আলিগড়ে পড়তে গেছিলেন, পড়ালেখা শেষ করতে পারেননি, ওখানে চলে গেলেন বম্বেতে। বম্বেতে খুব বড় মাপের সফল চিত্রনাট্যকার হয়েছিলেন এবং তিনি মির্জা গালিবকে অসম্ভব পছন্দ করতেন। মির্জা গালিব নামে তিনি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন, কিন্তু মান্টু নিজে জীবনে কবিতা টবিতা বিশেষ পড়তেন না। কিন্তু গালিবকে কেন এত ভালোবাসলেন, গালিবের নামে কেন চিত্রনাট্য লিখলেন? কারণ গালিবও ছিল তার মতোই একটু মাথা গরম পাগলা টাইপের লোক। ওই যে চাকরি পেয়েও চাকরি ছেড়ে দিল, চাকরি ভাবলাম চাকরি পেলে মান সম্মান বাড়বে, যে চাকরি পেলে যা মান সম্মান আছে তাও চলে যায়, এই চাকরির আমার দরকার নাই, অভাবে ভুগি তো কী করে, অভাবে ভুগলে কিছু করবার নাই। ফলে ওই পাগলামি মান্টু নিজেও ধারণ করতেন। এই জন্য মান্টু জীবনে আর কারো কবিতা টবিতা পড়েছেন এরকম কোনো নজির পাওয়া যায় না, কিন্তু গালিবকে তিনি অসম্ভব পছন্দ করতেন। 1948 সালে বম্বে থেকে তিনি লাহোর চলে যান। খবর পেয়েছেন নতুন দেশ, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি হবে, অনেক নতুন কাজ পাওয়া যাবে। সেখানে গিয়ে নতুন কাজ আর পেলেন না। হতাশা, বন্ধুহীনতা। তার সমস্ত বড় বড় বন্ধু, প্রিয় বন্ধু অশোক কুমার একেবারে খুবই প্রিয় বন্ধু ছিল তার, শ্যাম, যারা পুরনো দিনের হিন্দি সিনেমা, বম্বে সিনেমা ঘাটাঘাটি করছেন তারা শ্যামকে চিনবেন। সেই শ্যাম অসম্ভব প্রিয় বন্ধু। ইসমত চুগতাই অসম্ভব প্রিয় বন্ধু। সবাইকে ছেড়ে সাদাত হাসান মান্টু লাহোর এসে পড়লেন। শুনেছিলেন নতুন দেশ, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি হবে, কিন্তু সে নতুন দেশে, নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাদাত হাসান আর কোনো কাজ পান না। প্রচণ্ড পরিমাণে পানাসক্ত হয়ে পড়লেন। দিনে একদম বাজে, যাকে বলে দেশি মদ পান করা শুরু করলেন। 5টা বোতল জমা দিলে 1 বোতল মদ ফ্রি দেয়, এত বাজে মদ খেতেন। টাকা পাবেন কোথায়? এক একটা পত্রিকা অফিসে যান, এই টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ওরাও তো কম চালাক না, তারা কাগজ কলম দেবে, মান্টু সাহেব কিছু একটা লিখে দেন, আপনি তো টাকা দাও দিচ্ছি, আপনি লেখেন না কিছু একটা। মান্টু তাৎক্ষণিক 2 লাইন, 5 লাইন, 10 লাইনের গল্প লিখে দেন একটা, সে গল্প ছাপা হয়, হাজার হাজার লোকজন সে গল্প পড়ে। একটা গল্প লেখে কখনো 3 টাকা, কখনো 5 টাকা পান। 2 মেয়ে, কি বড় করবেন, কি পড়াশোনা করাবেন, টাকা নাই, বাড়ি ভাড়া দিতে পারেন না। সবচেয়ে কষ্ট, তার একমাত্র ছেলে মারা গেছে 3 বছর বয়সে। সেই ছেলের কবর বোম্বেতে, স্বপ্নে সেই ছেলের কবর দেখেন, কিন্তু সেই দেশ এখন আরেক দেশ, সেখানে যদি ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ছেলের কবরে যদি হাত দেবেন গিয়ে সেই সুযোগও নেই। যদি বলেন এই দেশভাগের অন্যতম শহীদ যারা, তাদের মধ্যে একজন হচ্ছেন এই সাদাত হাসান মান্টু। এমন পরিমাণে তিনি আসক্ত হয়ে পড়লেন, তখনকার দিনে তো রিহ্যাব সেন্টার ছিল না। রিহ্যাব সেন্টার বললেই পাঠানো হতো পাগলাখানায়, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা করা হয়, সেইখানেই সরাসরি পাঠানো হতো। মান্টুকে চিকিৎসার জন্য এরকম একটা পাগলাখানাতে পাঠানো হলো। বেশ কয়েক মাস ছিলেন। ফিরে এসে তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পের মধ্যে একটা লিখলেন, টোবা টেক সিং। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে একটা পাগলাখানার গল্প। গল্পের শুরু কি মারাত্মক শ্লেষের মধ্যে দিয়ে। প্রথম লাইন কি দুর্দান্ত শ্লেষ, এই রাষ্ট্র, এই সমাজকে, এই ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া, জাতির ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া রাষ্ট্র, আজকে যেটা ছিল আমার বাড়ি, সেটা এখন আরেক দেশের আরেক নাগরিকের বাড়ি হয়ে গেল। যে পাশের বাড়ির সঙ্গে আমি 1000 বছর ধরে আমার প্রতিবেশী,
কে কোথায় বসে এক ইংরেজ ম্যাপের উপর দিয়ে দাগ দিয়ে দিল, কয়েকজন নেতা বসে দিল্লিতে গোল টেবিল বৈঠক করলো, সেটা হয়ে গেল আমার কাছে বিদেশ। আমার প্রতিবেশী হয়ে গেল আমার জানের দুশ্মন। আমার চোখের সামনে যে জন্মালো আমি নিজের হাতে তার গলা কাটলাম। আমি যার চোখের সামনে জন্মালাম আমার প্রতিবেশী, সেই প্রতিবেশী আমার সেই ছেলের গলা কাটলো। হাজার বছরের আমার ঐতিহ্য, আমার বাড়ি, আমার ঘর, আমার ভাষা, যে বট গাছটার তলায় বংশ পরম্পরায় আমরা গিয়ে হাট করেছি, বাজার করেছি, সেটা আর আমার না। যে ধুলো, যে মাটিতে আমার হাজার হাজার বছর ধরে আমার সমস্ত পূর্বপুরুষের ধুলো মিশে আছে, সেই দেশ আমার না। মান্টো শুরু করছেন এইভাবে গল্পটা। ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর দুই দেশের নেতারা ঠিক করলো দুই দেশের পাগলাখানার পাগলদেরও ভাগ করা হবে। লাইনটা খেয়াল করে দেখেন, হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর দুই দেশের নেতারা মিলে ঠিক করলো দুই দেশের পাগলদেরকেও ভাগ করা হবে। এখন বলবার পর মানে স্ট্রেসটা খেয়াল করে দেখেন, যে পাকিস্তানে উনি গেলেন, সে পাকিস্তান সম্পর্কে মান্টোকে জিজ্ঞাসা করছে পাকিস্তান আপনার কেমন লাগে। তো পাকিস্তান দেখলে আমার জেলখানার জুম্মার নামাজের কথা মনে হয়। লিডি কীরকম? ওই জেলখানার জুম্মার নামাজ দেখেন না, ওই যে খুনিটা হলো ইমাম, মুয়াজ্জিনটা হলো একটা র্যাপিস্ট, আর বাকি সব চোরগুলো হলো নামাজি। খেয়াল করে দেখছেন, মানে স্লেশগুলো খেয়াল করে দেখেন। তো মান্টো এর পর লাইনে আসছেন, এই কথা শুনে আবার পাগলাখানা পাগলরাও চিন্তায় পড়ে গেল। পাগলাখানা পাগলরা কি চিন্তা করে, পাগলাখানায় কিছু অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল, যাদের হয় বাপ ইংরেজ মা দেশি, এরকম ইংরেজি বলতো, গায়ের চামড়া হালকা সাদা সাদা। ওরা তো আবার পাগলাখানার মধ্যেও তাদের আলাদা র্যাঙ্কিং ছিল। তারা সকালবেলা ইয়ে খেত, টোস্ট অ্যান্ড বাটার খেত। এখন তারা চিন্তায় পড়ে গেল, দেশ ভাগ হয়ে গেলে কি তাদের ব্লাডি সিভিলিয়ানদের মতো চাপাতি আর সবজি খেতে হবে? ব্লাডি সিভিলিয়ানদের মতো তাদের কি চাপাতি সবজি খেতে হবে নাকি, ডাল রুটি খেতে হবে নাকি? এই দুশ্চিন্তায় ওরা শেষ। আরেক পাগল বলে যে আচ্ছা আমরা এখন কই আছি? বলতে আমরা এখন পাকিস্তানে আছি। বলে তাইলে এটা পাকিস্তান হওয়ার আগে কী ছিল? বলে পাকিস্তান হওয়ার আগে হিন্দুস্তান ছিল। বলে যখন হিন্দুস্তান ছিল তখন পাকিস্তান কই ছিল? বলে পাকিস্তান তখন হিন্দুস্তানের মধ্যে ছিল। বলে হিন্দুস্তান যদি থাকে তাহলে এখন যে হিন্দুস্তান তখন সেটা কই ছিল? বলে তখন আর পাকিস্তান হিন্দুস্তান একসঙ্গে ছিল। তাহলে হিন্দুস্তান যদি একসঙ্গে থাকে তাহলে পাকিস্তান কই ছিল? বলে পাকিস্তান হিন্দুস্তান তখন একসঙ্গেই ছিল। বলে তাহলে এটা কেমনি সম্ভব যে আজকে আমি পাকিস্তানে, গতকাল আমি হিন্দুস্তানে ছিলাম, এটা কেমনি সম্ভব? তাহলে যেটা হিন্দুস্তান সেটা পাকিস্তান? বলে হ্যাঁ। বলে তাহলে পাকিস্তান হিন্দুস্তান এক? বলে হ্যাঁ এক। কিন্তু আবার পাকিস্তান হিন্দুস্তান আলাদাও? বলে হ্যাঁ আলাদাও। এটা ভাবতে ভাবতে পাগলগুলো আরও পাগল হয়ে গেল, মাথাও লেগে গেছে যে পাকিস্তান হিন্দুস্তান হিন্দুস্তান পাকিস্তান কোনটা কি, মানে কে আগে কবে কে কোথায় ছিল, কখন পাকিস্তান কখন হিন্দুস্তান, এটা বলতে পারেন, বুঝতে পারছে না। পাগলের মাথা আরও আওলা হয়ে গেল। আরেকজনকে জিজ্ঞাসা করে যে আমি এখন কই আছি? বলে পাকিস্তান। বলে আমি তো পাকিস্তানেই থাকবো, তাহলে আমি তো হিন্দুস্তানে যাব না। বলে কেন? বলি যে আমি জানি আমার বাড়িটা একটু এখান থেকে একটু দূরে, আমাকে হিন্দুস্তানের বাড়ি থেকে দূরে চলে যাব। সে কি সমাধান করবে? সে গিয়ে পাগলা গারোটা গাছের আগায় উঠে যায়। নামও বলে না, নামবো না কেন? বলে আমি হিন্দুস্তানেও যাব না, আমি পাকিস্তানেও যাব না, আমি গাছের আগায় থাকবো। ওই পাগলা গারোতে একটা পাগল ছিল, তার নাম কেউ জানে না। সে শুধু রাত দিন বিড়বিড় বিড়বিড় করতো, বিড়বিড় করার মধ্যে একটা কথাই খালি বোঝা দিত, টোবা টেক সিং। টোবা টেক সিং হচ্ছে পাঞ্জাবের একটা গ্রামের নাম। আসলে ওই লোকটার বাড়ি ছিল টোবা টেক সিংয়ে। জোয়ান বয়সে সে পাগল হয়ে এখানে ভর্তি হয়। তার চুল দাড়ি বড়, নখ বড়, কেউ কখনো তাকে শুতে দেখেনি, ঘুমাতে দেখেনি, সবসময় সে দাঁড়িয়ে থাকতো। লোকেরা দেখতো প্রতি বছর একদিন তার বউ আসতো আর ছোট মেয়েটা আসতো। সারা বছর সে চুল দাড়ি কাটতো না, কেমনি করে যেন সে টের পেয়ে যেত যে আগামী সপ্তাহে তার মেয়েটা আসবে। ওই দিন সে স্নান টান করে নখ টোক কেটে ভদ্র হয়ে
মেয়ের সঙ্গে দেখা করতো, কিচ্ছু বলতো না, সে তাকিয়ে থাকতো। কেউ জানে না কেমন করে সে টের পেত ঠিক ওই দিন তার মেয়েটা আসবে, কেউ জানতো না, কিন্তু সে ঠিক টের পেয়ে যেত। ওই লোক গিয়ে জিজ্ঞাসা করে, সবার এত কিছুর মধ্যে তার একটাই কথা, টুবা টেক সিং কোথায়, হিন্দুস্তানে না পাকিস্তানে? লোকেরা বলে টুবা টেক সিং পাকিস্তানে করেছে। সে চুপ, আর কিছু বলে না। নির্দিষ্ট দিন আসলো, ট্রাক ভর্তি করে সমস্ত পাগলদেরকে ভারত পাকিস্তানের সীমান্তে নিয়ে যাওয়া হলো, যেখানে নোম্যান্স ল্যান্ড। একজন করে নাম ডাকে, যাদের আত্মীয়রা আছে আত্মীয়দের কাছে পাগলকে সমর্পণ করে দেয়, পাকিস্তানের পাগলকে পাকিস্তানে পাঠিয়ে দেয়, ভারতের পাগলকে ভারতে পাঠিয়ে দেয়, পাগল হয়েও রক্ষা নেই আপনার, পাঠিয়ে দেয়। টুবা টেক সিংকে টানাটানি করে সে কোথাও যাবে না। বাবা ঠিক আছে, ওকে পরে পাঠানো হবে। সব পাগলদেরকে দুই ভাগে ভাগ করা শেষ, একমাত্র বাকি রইল টুবা টেক সিং। নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে শেষ পাগল টুবা টেক সিং। তাকে টানছে দুই দিকের সেরাই। একদিকে লোকের ঠেলছে তাকে ভারতে পাঠানোর জন্য, তাকে ঠেলে নামানো যায় না। আরেকদিকে লোকেরা টানছে তাকে নিয়ে যাওয়ার জন্য, নামানো যায় না। সেটা অনড় অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। একদিকে ভারত, একদিকে পাকিস্তান, মাঝখানে একটা জমি, যেটা ভারতও না যেটা পাকিস্তানেও না, সেইখানে একলা একটা পাগল খালি দাঁড়িয়ে রইল, অটল পাহাড়ের মতো, অটল পাহাড়ের মতো একা দাঁড়িয়ে রইল। এবং ভোরের দিকে একটা চিৎকার করে টুবা টেক সিং নামে সেই পাগলটা মাটিতে লুটিয়ে পড়ল। এতগুলো বছর কখনো কেউ যাকে জীবনে মাটিতে শুতে দেখেনি, প্রথমবারের মতো এবং জীবনের শেষবারের মতো সে নিজের মেয়ের নামটা ধরে চিৎকার করে ধুলোয় শুয়ে পড়লো। এমন এক জায়গার ধুলো যেটা না ভারত না পাকিস্তান, সেটা মাঝামাঝি একটা নোম্যান্স ল্যান্ড। ফলে মান্টোর গল্পগুলো যখন পড়বেন তখন দেখবেন যে টুবা টেক সিং আসলে এই সাদাত হাসান মান্টো নিজে, ওই যে গালিব বলছিলেন যে আমি নিজে সেখানে যাব কেন যেখানে সবাই আসা যাওয়া করে, ওই ধারাবাহিকতায় দেখতে পাবেন মান্টোর টুবা টেক সিংয়ের মধ্যে। তিনিও সেখানে যাবেন না যেখানে তাকে জোর করে ডেকে নিয়ে যাওয়া হয়, ঠেলে যেখানে পাঠানো হয় সেখানে তিনি যাবেন না। আর যেখানে তিনি যেতে চান সেখানে দরজা বন্ধ থাকলেও তিনি তার দিকে ফিরে তাকিয়ে থাকবেন। যে আত্মাভিমানের কথা বললেন মির্জা গালিব, আল্লামা ইকবাল যে খুদি তত্ত্বের কথা বললেন, খুদি को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता बंदा तेरा रजा क्या है। এই যে আত্মাভিমানের কথা কবিরা বলে গেলেন, ইকবালের একটা দুর্দান্ত কথা আছে, তার একটা নোটবুক আছে, ছোট্ট নোটবুক, আপনার পড়বেন বইটা। নোটবুকের মধ্যে ইকবাল বলছেন, দেশের জন্ম হয় কবির হৃদয়ে, তার মৃত্যু ঘটে রাজনীতিবিদদের হাতে। দেশের জন্ম কবির হৃদয়ে, তার মৃত্যু রাজনীতিবিদদের হাতে। যে আত্মাভিমানের কথা গালিব বললেন, যে খুদির কথা কবি ইকবাল বললেন, তার মৃত্যু ঘটল রাজনীতিবিদদের হাতে 1947 সালে। 47-এ দেশভাগ হয়ে গেল। যে স্বপ্নের কথা, যে আত্মাভিমানের কথা কবিরা বলে গেলেন, যে দেশের জন্ম হয়েছিল কবিদের হৃদয়ে, তার মৃত্যু ঘটল এই রাজনীতিবিদদের হাতে 1947 সালে। এবং সেই মৃত্যুর যে জানাজা হয়েছিল, সেই জানাজার বর্ণনা লিখে গেছেন সাদাত হাসান মান্টো। তিনি দেখিয়ে গেছেন যে মানুষ কোথায় থাকে তার এত ঘৃণা, কোথায় থাকে তার মধ্যে এমন রক্ত পিপাসা। যে মানুষটা আজকে আমার বাড়ির পাশে, আমার নিরীহ প্রতিবেশী, হাজার বছর ধরে আমার দুঃখে যে এগিয়ে এসছে, আমার উৎসবে যে এগিয়ে গেছে, যার উৎসবে আমি গেছি, যার বাড়িতে তার ছেলের অসুস্থতা, মেয়ের অসুস্থতা, আমি সবার আগে হাত বাড়িয়ে দিয়েছি। কি ঘটে গেল, কি ঘটে গেল হাজার বছরের এই পাশাপাশি থাকার মধ্যে? কোথায় লুকিয়ে ছিল এই প্রতিবেশী মানুষগুলোর মধ্যে এমন রক্ত তৃষ্ণা?
কোথায় লুকিয়েছিল এত রক্ত তৃষ্ণা? কোথায় কোথায় গণ্ডগোল আমাদের এই বেড়ে ওঠার মধ্যে, আমাদের ইতিহাসের মধ্যে কোথায় গণ্ডগোলটা আছে? কেমন করে আমরা এক রাতের মধ্যে, মাত্র কয়েকদিনের মধ্যে এরকম সাধারণ নিরীহ মানুষ থেকে এরকম রক্ত পিপাসু হয়ে গেলাম? এগুলো যদি জানা না যায়, এর উত্তর যদি আপনি না খোঁজেন, বারবার আপনার দেশের ইতিহাসের মধ্যে, আপনার সভ্যতার মধ্যে, আপনার সমাজের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে কোথায় যে এরকম রক্ত পিপাসু আরেকটা মানুষ লুকিয়ে আছে, কবে সে আবার কোন সুযোগে বের হয়ে আসে, আপনিও জানেন না, আমিও জানি না। ফলে তাকে খোঁজা দরকার, ফলে তাকে চিহ্নিত করা দরকার, তার জন্মের ঠিকুজি পাওয়া দরকার। কোথায় তার জন্ম, কেমন করে সে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, এটা বোঝা দরকার, এটা জানা থাকা দরকার, তাকে চিহ্নিত করা দরকার। নইলে আবার কখন সে কোন সুযোগে একদিনের মধ্যে, 2 দিনের মধ্যে প্রচণ্ড রক্ত পিপাসু রূপ নিয়ে দানবের মতো বের হয়ে আসবে আপনার ভেতর থেকে, আমার ভেতর থেকে, আমরা জানি না। ফলে কেন পড়া দরকার? এই জন্য পড়া দরকার, নইলে আপনার ভেতর দানবকে আপনি চিহ্নিত করতে পারবেন না। মনে রাখা দরকার, অসুস্থতা সংক্রামক, সুস্থতা সংক্রামক না। আপনি একলা অসুস্থ হয়ে আপনার পুরো মহল্লাকে অসুস্থ বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনি একা সুস্থ থাকলে আপনার চারপাশের কেউ সুস্থ হবে না। ফলে সুস্থতা একটা প্রতিনিয়ত চর্চার জিনিস, সুস্থতা একটা সংগ্রামের জিনিস, অসুস্থতা সংগ্রাম না। সংগ্রাম ছেড়ে দিলেই আপনি অসুস্থ হয়ে যাবেন। এই পাঠ, এই পড়া, আপনাদের উদ্যোগ, এই প্রত্যেকটা উদ্যোগ এরকম সুস্থতার জন্য টিকে থাকার লড়াইয়ের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা চালু রাখা খুব দরকার, নইলে আমাদের ভেতরে যে দানবটা লুকিয়ে থাকে, যে রক্ত পিপাসু সত্তাটা লুকিয়ে থাকে, যে বারবার সুযোগ পেলেই বের হয়ে আসে, তাকে দমিয়ে রাখতে হবে, তাকে পরাজিত করতে হবে। বন্দুক, পিস্তল আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই দানবকে পরাজিত করতে পারবে না। পরাজিত করতে পারবে কে? যখন আপনি নিজের সঙ্গে নিজে কথোপকথন করতে পারবেন। মনে রাখবেন, শেখ সাদি বলেছিলেন, অন্য কেউ যদি আমার গালে চর মারে আমি তাকে পাল্টা চর মারতে পারি, নিজের হাত যখন নিজের গালকে চর মারে তখন কার কাছে অভিযোগ করব? আপনি যখন নিজে স্বেচ্ছায় অপরাধ করবেন তখন আপনি কার কাছে অভিযোগ করবেন? ফলে সবার আগে এবং সবার শেষের বোঝাপড়া আপনার নিজের সঙ্গে নিজের। মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজেকে ছাড়া। সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে, অভিনয় করতে পারে, একমাত্র নিজেই সে জানে সে আসলে কি। এবং মানুষ তখন নিজেকে চিনতে শেখে, চিনতে পারে, যখন সে নিজেকে নিজে প্রশ্ন করে তার উত্তর পায়। কারণ বাকি সবাইকে মিথ্যা বলা যায়, নিজেকে মিথ্যা বলা যায় না। নিজেকে প্রশ্ন করে নিজের কাছ থেকে নিজের সঠিক সত্য উত্তরটা পাওয়া যায় কেবলমাত্র নিজের ভেতরের মানুষটাকে চর্চা করে টিকিয়ে রাখলে, পৃথিবীর শুভ জিনিসগুলোর সঙ্গে পাঠের সম্পর্ক রাখলে, পৃথিবীর যা কিছু ভালো অর্জন তার সঙ্গে নিজেকে জড়িত রাখলে। এই যে রিকনসিলিয়েশন অফ আমেরিকা, বিখ্যাত একটা লেখার লেখক, তার নাম কি, যে লিখেছেন এটা, যাক নামটা রিকনসিলিয়েশন অফ আমেরিকা, ওই বইটার লেখক যিনি, তিনি বলেছিলেন একবার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে, আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, তখন ব্রিটিশ ভারত সহ পুরো অর্ধেক বিশ্ব ইংরেজদের দখলে, বল যে ইংরেজদের সাম্রাজ্যে কখনো সূর্যাস্ত যায় না,